বৃহত্তর ভারতীয় উপমহাদেশের ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মধ্যে এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া ইতিহাসের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। ঐতিহাসিকভাবে কাশ্মীরকে কাশ্মীর উপত্যকা নামে অভিহিত করা হয়েছে। বর্তমানে কাশ্মীর বলতে একটি তুলনামূলক বৃহৎ অঞ্চলকে বোঝায়। বর্তমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিস্তান বালুচিস্তান অঞ্চলদ্বয় এবং চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ট্রান্স কারাকোরাম ট্রাক্ট অঞ্চলদ্বয় বৃহত্তর এলাকা কাশ্মীরের অন্তর্ভুক্ত। পঞ্চম শতাব্দীর কাশ্মীর প্রথমে হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে নবম শতাব্দীতে কাশ্মীরে শৈব মতবাদের উত্থান ঘটে। 13 শতাব্দী থেকে পঞ্চম শতাব্দীতে কাশ্মীরে ইসলামের বিস্তার ঘটে এবং শৈব মতবাদের প্রভাব হ্রাস পায়, কিন্তু তাতে পূর্ববর্তী সভ্যতাগুলোর অর্জনসমূহ হারিয়ে যায়নি, বরং নবাগত ইসলামী রাজনীতি ও সংস্কৃতি এগুলোকে বহুলাংশে অঙ্গীভূত করে নেয়, যার ফলে জন্ম হয় কাশ্মীরি সুবিধাবাদের। 1339 সালে শাহ মীর কাশ্মীরে প্রথম মুসলিম শাসক হিসাবে অধিষ্ঠিত হয় এবং শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। পরবর্তী 5 শতাব্দী ব্যাপী কাশ্মীরে মুসলিম শাসন বজায় ছিল। এর মধ্যে মুঘল সম্রাটরা 1586 সাল থেকে 1749 সাল পর্যন্ত এবং আফগান দুররানি সম্রাটরা 1747 সাল থেকে 1819 সাল পর্যন্ত কাশ্মীর শাসন করেন। 1819 সালে রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখরা কাশ্মীর দখল করেন। 1846 সালে প্রথম শিখ যুদ্ধে ইংরেজদের নিকট শিখরা পরাজিত হয়। এরপর অমৃতসর চুক্তি অনুসারে জম্মুর রাজা গোলাপ সিং অঞ্চলটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন এবং কাশ্মীরের নতুন শাসক হন। 1947 সাল পর্যন্ত তার বংশধর ব্রিটিশ রাজমুকুটে অনুগত শাসক হিসেবে কাশ্মীর শাসন করেন। 1947 সালে ভারত বিভাজনের সময় অঞ্চলটি একটি বিবাদমান অঞ্চলে পরিণত হয়। বর্তমানে অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত। আজাদ জম্মু কাশ্মীর এর ইতিহাস ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দ্বন্দ্ব, ভারত পাকিস্তান দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ হল কাশ্মীর সমস্যা। কাশ্মীর অঞ্চলটি বর্তমান ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিভক্ত রয়েছে। ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং চীন নিয়ন্ত্রিত কাশ্মীরকে নিজস্ব ভূমি হিসাবে দাবি করেন। পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ অঞ্চলটির নিজস্ব ভূমি হিসাবে দাবি করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যতটা আলোচনা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে সেরকম আলোচনা প্রায় হয় না বললেই চলে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর বর্তমানে দুটি অংশ বিভক্ত: আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালুচিস্তান। বন্ধুরা, এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব কাশ্মীরের ইতিহাস নিয়ে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজাদ জম্মু ও কাশ্মীরের উত্তরে গিলগিট বালুচিস্তান, পশ্চিমে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ, দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পূর্বে ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত। আজাদ জম্মু ও কাশ্মীরের আয়তন 13,297 বর্গ কিলোমিটার এবং 2017 সালের গণনা অনুযায়ী জনসংখ্যা প্রায় 44,50,000। মুজাফফরবাদ আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। আজাদ জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার 99 ভাগের বেশি মুসলিম, যদিও প্রায় 20,000 থেকে 25,000 আহমদিয়া এবং প্রায় 4,500 খ্রিস্টান অঞ্চলটিতে বসবাস করে। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের অধিকাংশ অধিবাসী কাশ্মীরি উপত্যকার জাতিগত কাশ্মীরিদের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং তারা জম্মু ও পাঞ্জাবের অধিবাসীদের সঙ্গে সম্পৃক্ত। আজাদ জম্মু ও কাশ্মীরের গুজ্জার, সোডান, জাট, রাজপুত, মোগল, আওয়ান, আব্বাসি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আজাদ জম্মু ও কাশ্মীরে জাতিগত কাশ্মীরিরা সংখ্যালঘু এবং তারা প্রধান নিলাম ও লিপা উপত্যকায় বসবাস করে। আজাদ ও জম্মু কাশ্মীরের সরকারি ভাষা উর্দু এবং সরকারি কাজে ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহৃত হয়, কিন্তু উর্দু ছাড়াও অঞ্চলটিতে কমপক্ষে আধা ডজন ভাষা প্রচলিত রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি, গুজারি, পাঞ্জাবি, কোহিস্তানি, পশতু এবং কাশ্মীরি। আজাদ জম্মু ও কাশ্মীরের অর্থনীতি মূলত কৃষি প্রধান এবং অঞ্চলটিতে শিল্পায়নের হার খুবই সীমিত। কৃষি ছাড়া সেবা খাত, পর্যটন এবং প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স অঞ্চলটির আয়ের মূল উৎস। আজাদ জম্মু ও কাশ্মীরের পার্বত্য উত্তরাঞ্চল ও সমভূমির দক্ষিণাঞ্চল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং এটি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আজাদ জম্মু ও কাশ্মীরের নিলাম উপত্যকায় অবস্থিত হালমাত গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,400 ফুট উচ্চতায় অবস্থিত। আজাদ জম্মু ও কাশ্মীর 3টি বিভাগে বিভক্ত: মুজফ্ফরবাদ, মিরপুর এবং পুঞ্চ। এই বিভাগগুলো আবার 10টি জেলায় বিভক্ত:
মিরপুর ও পুঞ্চ বিভাগদ্বয় জম্মু ও কাশ্মীর দেশীয় রাজ্যের জম্মু প্রদেশের অংশ ছিল এবং মুজাফফরবাদ বিভাগটি ছিল কাশ্মীর প্রদেশের অংশ, অর্থাৎ বৃহত্তর জম্মু ও বৃহত্তর কাশ্মীর উভয় প্রদেশের অংশ বিশেষ আজাদ জম্মু ও কাশ্মীরে রয়েছে। রাজধানী মুজাফফরবাদে অবস্থিত আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা ভবন পাকিস্তানি কেন্দ্রীয় সরকার আজাদ জম্মু কাশ্মীরকে স্বশাসিত হিসেবে আখ্যা দিলেও বস্তুত অঞ্চলটি প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত নয়। আজাদ জম্মু কাশ্মীর পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের কাশ্মীর বিষয়ক ও গিলগিট বালুচিস্তান মন্ত্রণালয় এর অধীনে। আজাদ জম্মু ও কাশ্মীর পরিষদের মাধ্যমে পাকিস্তানি সরকার আজাদ জম্মু ও কাশ্মীরকে নিয়ন্ত্রণ করে। আজাদ জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও 6 জন আইনসভা সদস্য এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী সহ পাকিস্তানি সরকারের 6 জন সদস্যকে নিয়ে এই পরিষদ গঠিত। নিয়ম অনুযায়ী পাকিস্তানি প্রধানমন্ত্রী এই পরিষদের সভাপতি এবং এই পরিষদটি আজাদ জম্মু ও কাশ্মীরের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। বর্তমান আজাদ জম্মু কাশ্মীরের নিজস্ব কোনো সামরিক বা আধা সামরিক বাহিনী নেই। 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত আজাদ কাশ্মীর নিয়মিত বাহিনী নামে অঞ্চলটি একটি আধা সামরিক বাহিনী ছিল, কিন্তু 1972 সালে বাহিনীটিকে পাকিস্তান সেনাবাহিনীতে একটি পদাতিক রেজিমেন্ট হিসেবে আত্মীকৃত করে নেওয়া হয় এবং আজাদ কাশ্মীর রেজিমেন্ট নামকরণ করা হয়। পাকিস্তানি সেনাবাহিনীর আজাদ কাশ্মীর রেজিমেন্টের সৈন্যরা আজাদ জম্মু ও কাশ্মীর স্বশাসিত হিসেবে দাবি করা হলেও অঞ্চলটির উপর পাকিস্তানের সুস্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। অঞ্চলটির প্রত্যক্ষ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত রাখার প্রতিশ্রুতি দিতে হয় এবং পাকিস্তান বিরোধী বা বিচ্ছিন্নতাবাদী কোনো দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী দল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের শাখা রয়েছে, কিন্তু দলটি কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এজন্য দলটিকে আজাদ জম্মু ও কাশ্মীরে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় না। অর্থাৎ রাষ্ট্র গঠনের 3টি উপাদান ভূখণ্ড, জনসংখ্যা ও সরকার থাকলেও আজাদ জম্মু ও কাশ্মীরের সার্বভৌমত্ব নেই। সুতরাং এটি কোনো স্বাধীন রাষ্ট্র নয়। আজাদ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও বৈদেশিক সকল বিষয়াবলী পাকিস্তানি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। সুতরাং এটি কোনো স্বশাসিত অঞ্চল নয়। তাহলে এটি কি সব দিক বিবেচনা করে বলা হয় আজাদ জম্মু ও কাশ্মীর আইনগত দৃষ্টিকোণ ছাড়া বাকি সকল দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের একটি অংশ? ভারতীয় এবং অন্যান্য পাকিস্তান বিরোধী গণমাধ্যমে দাবি করা হয় যে পাকিস্তান আজাদ জম্মু ও কাশ্মীরকে জোরপূর্বকভাবে দখল করে রেখেছে এবং সেখানে গণতন্ত্র ও মানবাধিকার ঘাটতি রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তানের অন্যান্য প্রদেশের সঙ্গে আজাদ জম্মু ও কাশ্মীরের গণতন্ত্র ও মানবাধিকারের মাত্রার তেমন কোনো পার্থক্য নেই এবং অঞ্চলটি জনসাধারণের অধিকাংশ পাকিস্তানের সঙ্গে থাকতে আগ্রহী। 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভের প্রাককালে 565টি দেশীয় রাজ্য ছিল এবং এই রাজ্যগুলোতে ছিল ব্রিটিশ শাসিত ভারতের মোট 40% ভূমি ও 30% জনসংখ্যা। ভারত ছেড়ে যাওয়ার আগে ব্রিটিশরা এই রাজ্যগুলোকে তাদের জনসাধারণের ধর্মের ভিত্তিতে এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারত অথবা পাকিস্তানের যে কোনো একটির সঙ্গে সংযুক্ত হওয়ার পরামর্শ প্রদান করেন। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। অধিকাংশ দেশীয় রাজ্যই ব্রিটিশদের নির্দেশনা মোতাবেক ভারত অথবা পাকিস্তানের সঙ্গে যোগদান করে, কিন্তু কয়েকটি রাজ্য এর ব্যতিক্রম ছিল। আবার অন্যদিকে মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের হিন্দু রাজা ভারত ও পাকিস্তান কোনোটির সঙ্গেই যোগদান না করে ব্রিটিশ কমনওয়েলথের অধীনে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু স্বাধীন থাকা সম্ভব না হলে তিনি পাকিস্তানের পরিবর্তে ভারতে যোগ দিতে আগ্রহী ছিলেন। এজন্য 11 আগস্ট তিনি জম্মু ও কাশ্মীরের পাকিস্তানপন্থী প্রধানমন্ত্রী রামচন্দ্র কাককে বরখাস্ত করেন এবং তার স্থলে 25 আগস্ট ভারতপন্থী মেহের চাঁদ মহাজনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তারপর রাজ্যটিতে মারাত্মক গোলযোগ দেখা দেয়। পুঞ্চ অঞ্চলটিতে প্রচুর মুসলিম বসবাস করত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অঞ্চলটি থেকে প্রায় 60,000 মুসলিম ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। যুদ্ধ শেষে এদেরকে সেনাবাহিনী থেকে ছাঁটাই করা হয় এবং রাজা হরি সিং যুদ্ধফেরত সৈন্যদেরকে ব্রিটিশ সরকারের কাছ থেকে প্রাপ্য অর্থ দিতে বা এদেরকে তার নিজস্ব সেনাবাহিনীতে আত্মীকৃত করে নিতে অস্বীকৃতি জানান। ফলে এরা অসন্তুষ্ট অবস্থায় পুঞ্চে ফিরে যায়। 1947 সালের প্রথম দিকে হরি সিং পুঞ্চ অঞ্চলে খাজানা বৃদ্ধি করেন এবং হরি সিং এর সৈন্যরা রসদপত্র সরবরাহ না পাওয়ায় স্থানীয় জনসাধারণের কাছ থেকে খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী জোরপূর্বকভাবে নিয়ে আসেন।
জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া নিখিল জম্মু ও কাশ্মীর মুসলিম কনফারেন্স দলটি এ সময় জম্মু প্রদেশের পুঞ্চ ও মিরপুর অঞ্চলে বিপুল জনপ্রিয় ছিল এবং এই দলটি পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান। ইতিমধ্যে খাজানা আদায়কে কেন্দ্র করে অক্টোবরে পুঞ্চ বিদ্রোহ দেখা দেয় এবং রাজা হরি সিং এর হিন্দু ও শিখ সৈন্যরা কঠোর হাতে বিদ্রোহ দমনের চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে বহু সংখ্যক যুদ্ধফেরত মুসলিম সৈন্যরা বিদ্রোহে যোগ দেয়। পুঞ্চ অঞ্চলের প্রায় পুরোটাই রাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1947 সালের 3 অক্টোবর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পুঞ্চ, মুজাফফরবাদ ও মিরপুরের মুসলিম গোত্রপ্রধানরা মিলিত হয় আজাদ জম্মু ও কাশ্মীরের সরকার গঠন করেন। খাজা গোলাম নবী গিলকার এই সরকারের রাষ্ট্রপতি এবং সর্দার মোহাম্মদ ইব্রাহিম খান প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কিন্তু গিলকার কয়েকদিনের মধ্যে শ্রীনগরে গ্রেপ্তার হন এবং পাকিস্তানের সঙ্গে বিরোধের কারণে এই সরকারটি বিলুপ্ত হয়ে যায়। 28 অক্টোবর পাল্লান্দ্রিতে আরেকটি আজাদ জম্মু ও কাশ্মীর সরকার গঠিত হয় এবং সর্দার ইব্রাহিম খান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। এই দিনটিকে বর্তমানে আজাদ কাশ্মীর দিবস হিসেবে পালন করা হয়। এদিকে জম্মু ও কাশ্মীর জুড়ে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। 1947 সালের অক্টোবর ও নভেম্বরে জম্মু প্রদেশের উগ্রপন্থী হিন্দু ও শিখরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় এবং জম্মু ও কাশ্মীরের সরকার ও রাজকীয় সৈন্যবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় প্রায় 50 থেকে 1 লাখ মুসলিমকে হত্যা করে। এই হত্যার মূল উদ্দেশ্য ছিল জম্মু প্রদেশের জনসংখ্যা মুসলিমদের অনুপাত হ্রাস করা। আজাদ জম্মু ও কাশ্মীরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি সর্দার মোহাম্মদ ইব্রাহিম খান জুনাগড়ে ভারতীয় সামরিক হস্তক্ষেপ ও কাশ্মীরের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা, পুঞ্চ বিদ্রোহ এবং আজাদ জম্মু কাশ্মীর সরকার গঠন পাকিস্তান সরাসরি হস্তক্ষেপ করতে উৎসাহিত করে। 22 অক্টোবর পাকিস্তানের তৎকালীন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে সশস্ত্র পশতুন অনিয়মিত যোদ্ধারা পাকিস্তানি সেনা কর্মকর্তাদের পরিচালনায় জম্মু ও কাশ্মীর আক্রমণ করে এবং জম্মু ও কাশ্মীরের রাজকীয় সৈন্যবাহিনী তাদের গতিরোধ করতে ব্যর্থ হয়। পশতুন যোদ্ধারা বারামুল্লা দখল করে নেয়, যেটি রাজধানী শ্রীনগর থেকে মাত্র 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল। এখানে পৌঁছে তারা শ্রীনগরের দিকে অগ্রসর না হয়ে নিরর্থক হত্যাকাণ্ড ও লুটপাট রাজে লিপ্ত হয় এবং তাদের অগ্রযাত্রা থেমে যায়। রাজা হরি সিং নিরুপায় হয়ে 26 অক্টোবর ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতীয় সৈন্যরা বিমানে করে শ্রীনগরে পৌঁছে। তাদের আক্রমণের মুখে পশতুন যোদ্ধারা পশ্চাৎপসরণে বাধ্য হয় এবং পাকিস্তানও জম্মু ও কাশ্মীরে সৈন্য প্রেরণ করে। নভেম্বরে পশতুন যোদ্ধা ও জাতীয় উগ্রপন্থী মুসলিমরা মিরপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে প্রায় 20,000 হিন্দু ও শিখকে হত্যা করে, যার ফলে এই অঞ্চলের হিন্দু ও শিখদের সংখ্যা একেবারেই হ্রাস পায়। বেশ কয়েকটি আক্রমণ ও প্রতি আক্রমণের পর জম্মু ও কাশ্মীর ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের অবস্থান স্থিতিশীল হয় এবং 1949 সালের 5 জানুয়ারিতে যুদ্ধবিরতি হয়। জম্মু ও কাশ্মীরের দুই পক্ষের যে সীমানা ছিল সেই নিয়ন্ত্রণ রেখায় এখন পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীর এবং ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের সীমারেখা। উল্লেখযোগ্য, সে সময় গিলগিট বালুচিস্তান আজাদ জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল। সে সময় ভারতীয় জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীর সমস্যার সমাধানের চেষ্টা চালায়। জাতিসংঘ জম্মু ও কাশ্মীরের ভাগ্য গণভোটের মাধ্যমে নির্ধারণ করার প্রস্তাব দেয় এবং এর পূর্ব শর্ত হিসেবে প্রথমে জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানি সৈন্য সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং পরবর্তীতে ভারতীয় সৈন্য আংশিক রূপে প্রত্যাহার করতে বলে। ভারতের উপর বিশ্বাস না থাকার কারণে পাকিস্তান আজাদ ও জম্মু কাশ্মীর থেকে সৈন্য প্রত্যাহার করেনি, ফলে আজ পর্যন্ত গণভোটও আর অনুষ্ঠিত হয়নি। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।